এটা তোমাদের পরীক্ষা হবে 7th সেপ্টেম্বর, আর যেটা 11-12 এটা হবে তোমাদের 14 সেপ্টেম্বর। ঠিক আছে, তো এই দুদিন তোমাদের পরীক্ষার দিন, মাঝখানে তোমরা একটা সময় পাচ্ছ, বিশেষ করে যারা 9-10 এবং 11-12 দুটোই দেবে। ঠিক আছে, তো যারা দুটোই দেবে তারা কিন্তু একটু সময় পাচ্ছ। ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে পড়াবো, অবভিয়াসলি যেদিনকে 9-10 এর পরীক্ষাটা হবে হয়তো সেদিনকে ক্লাসটা হবে না, বা হলেও হতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু 11-12 এর আগেও তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু তোমাদের টানা তোমাদের সাথে থাকবো, কোনো অসুবিধা নেই। পরীক্ষার আগের দিন পর্যন্তই কিন্তু আমরা পড়াবো। ঠিক আছে, অ্যাডমিট কার্ড পেয়ে যাবে বাবা, অ্যাডমিট কার্ড পেতে তোমার সময় থাকবে। পরীক্ষার হয়তো 15 দিন আগে হয়তো দেবে। ঠিক আছে, 7 দিন বা তার 15 দিন আগে দেবে। ঠিক আছে, পরীক্ষার হয়তো 7 দিনের আগে দিতে পারে, নিয়ম আছে পরীক্ষার 7 দিন আগে। ঠিক আছে, 7 দিন আগে তোমরা পাবে। তো তার আগে উইন্ডোজ কারেকশন আসবে। ঠিক আছে, সম্ভবত হচ্ছে কি তোমাদের এই যে সামনের সপ্তাহ তো আসছে না, মানে তোমার আজকে মানে 24 তারিখ, এই সামনে যে সোমবার থেকে তোমাদের উইন্ডোজ কারেকশনে আসবে। ঠিক আছে, উইন্ডোজ কারেকশন দেবে। তো যেগুলো মেজর জিনিস সেগুলো হয়তো চেঞ্জ হবে না, মাইনর কিছু চেঞ্জ যারা করতে চাও তোমাদের উইন্ডোজ কারেকশনে আসবে। তো সেগুলো তোমাদের সামনের সপ্তাহতে আশা করি চলে আসবে। ঠিক আছে, সামনের সপ্তাহে আশা করি চলে আসবে। ক্যাটাগরি চেঞ্জেস হচ্ছে কি এখনো পর্যন্ত কনফার্ম নয়, কবে আসতে পারে, কারণ যেহেতু হচ্ছে কি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় তো কমপ্লিট হয়নি, তো এই জন্য ক্যাটাগরি কথাটা আমি বলতে পারছি না। কিন্তু সামনের সপ্তাহে উইন্ডোজ কারেকশন নোটিফিকেশন দেবে, এটা তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, চলো, তো আমরা দেখতেই পাচ্ছ এখানে। তো আজকে আমরা যেটা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্শন, যেটা তোমরা অনেকেই বিভিন্ন বই থেকে খুঁজে পাও না। ঠিক আছে, পড়তে তোমাদের অসুবিধা হয়, সেটা হচ্ছে ইকোনমিক জুলজি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এসএলএসটি 9-10 থেকে, আবার এসএলএসটি 11-12-এও রয়েছে দেখো তোমাদের অ্যাপ্লাইড জুলজি। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের আমি জানি সমস্যা হয়। ঠিক আছে, তোমাদের একটু সমস্যা হয়, তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি আজকের এই ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এসএলএসটি 11-12, আর এটা হচ্ছে তোমার এসএলএসটি 9-10। তো চলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইকোনমিক জুলজিতে কি আছে দেখো। ওবিসি কেস মিটবে তো স্যার 5 আগস্ট পর্যন্ত চলে গেল কেসটা। হ্যাঁ, দেখা যাক কি হয়। ঠিক আছে, এগুলো তো আমাদের হাতে বাবা নেই, তো দেখা যাক কি হয়। যাই হোক, দেখো পরীক্ষাটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে, টাইমেই হয়ে যাবে। পরীক্ষার চেঞ্জের কোনো আর মানে প্রসঙ্গই থাকলো না। যারা মূলত বলছিলে তোমরা না যে স্যার পরীক্ষা চেঞ্জ হবে, পরীক্ষা ওই তারিখে হবে না, তো ওতে হচ্ছে কি তোমরা বুঝতেই পেরেছো যে পরীক্ষা কিন্তু টাইমে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে এবার দেখো ভালো করে দেখো, তাহলে আমরা ইকোনমিক জুলজিতে দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের সিলেবাসে অ্যাকুয়াকালচার, সেরিকালচার, পেস্ট এবং অ্যানিমেল হাজবেন্ড্রি। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করে দেবো। আমরা প্রথমে পড়বো কোনটা, না এই অ্যাকুয়াকালচার পড়বো আমরা। ঠিক আছে, অ্যাকুয়াকালচারটা আমরা শুরু করবো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো অ্যাকুয়াকালচারটা আমরা শুরু করবো, কেমন? অ্যাকুয়াকালচার, তো এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাকুয়াকালচার বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, অ্যাকুয়াকালচার জিনিসটা কি। তো তোমরা অ্যাকুয়াকালচার বলতে তোমরা যেটা বোঝো যে কৃত্রিম ভাবে যখন আমরা কোনো জলাশয়ের মধ্যে, ঠিক আছে, বা কোনো একটা তোমার হচ্ছে কি ওয়াটার সিস্টেমের মধ্যে যদি আমরা মাছ, তারপর হচ্ছে কি তোমার পাশাপাশি তোমরা জানো যে ঝিনুক, মানে মুক্তোর জন্য ঝিনুক বা তোমার চিংড়ি, এই ধরনের যে সমস্ত হচ্ছে কি প্রাণীকে আমরা কালটিভেট করি বা তাদেরকে আমরা লালন পালন করি, তো সেই ধরনের যে প্র্যাকটিসটাকে বা সেই ধরনের স্টাডিটাকে আমরা অ্যাকুয়াকালচার বলি। ঠিক আছে, আমাদের লাইফ সায়েন্সেরই একটা ব্রাঞ্চ অ্যাকুয়াকালচার। তো বর্তমানে ফিশারি সায়েন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তো তার মধ্যে আমাদেরকে বেসিক্যালি কিছু কিছু ফিজিক্স কেমিস্ট্রির স্কুল টিচার নিজেদের সায়েন্টিস্ট ভাবেন আর বায়োকে ইগনোর করেন ওনারা। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে ইনডিউস ব্রিডিং যেটা বলছিলাম, তো ইনডিউস ব্রিডিং এর ক্ষেত্রে ভালো করে তোমরা দেখো যে ইনডিউস ব্রিডিংকে আমরা বাংলায় যেটা বলি প্রণোদিত প্রজনন। ঠিক আছে, প্রণোদিত প্রজনন। তো এই প্রণোদিত প্রজনন, আচ্ছা মৌমিতা বলছে আমার তোমার হচ্ছে কি স্পেশাল পেপার ছিল ফিশারি। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে তোমার এই সাবজেক্টটা তোমার ভালো হবে, তাই না? তুমি এই জিনিসগুলো ভালো করে পড়েছো। তো দেখো এখানে বলছে যে ইনডিউস ব্রিডিং, কিন্তু এই গ্রোয়িং পপুলেশনকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না, তাই না? কারণ প্রচুর পরিমাণে হচ্ছে কি তোমার জনসংখ্যা বাড়ছে, র্যাপিডলি বাড়ছে বলতে পারো। ঠিক আছে, যার কারণে দেখো আজকে মানে স্বাস্থ্য শিক্ষা সব জায়গা থেকে কিন্তু একটা মানে মানে কি বলবো কম্পিটিশন বলো বা একটা হচ্ছে কি তোমার দুর্নীতি বলো, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তো দেখো এখানে উচ্চ উৎপাদন ক্ষমতা, দ্রুত হচ্ছে বর্ধনশীলতা এবং নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কারণে মাছ চাষে আমরা এই সমস্ত হচ্ছে কি তোমার এক্সোটিক স্পিসিস গুলোকে আমরা নিয়ে এসেছি। তো দেখো এখানে যে সমস্ত আমরা বিদেশি কার্পগুলোকে নিয়ে এসেছি, যেমন দেখতে পাচ্ছ সিলভার কার্প। ঠিক আছে, এখানে সিলভার কার্পের অরিজিন কোথায় গো? অরিজিন হচ্ছে কি চীন।
হ্যাঁ, চীনের হচ্ছে তাদের অরিজিন, এবং এটা হচ্ছে তোমার প্লাঙ্কটন ফিডার, এটা উপরিভাগে থাকে। এবার দেখো প্রাকৃতিক প্লাঙ্কটন খেয়ে তারা বেঁচে থাকে। আচ্ছা, গ্রাস কার্প, এটাও কিন্তু দেখো চীন অরিজিন, কোথায়, চীন থেকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। এরা হচ্ছে আগাছা ভক্ষক, হার্বিভোর, ঠিক আছে, আগাছাগুলোকে খায়, ঠিক আছে। এই যে জলজ আগাছা নিয়ন্ত্রণে এরা কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো কমন কার্প। তো এই কমন কার্প কিন্তু ইউরোপ অরিজিন, ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছে, এটা বটম ফিডার। হ্যাঁ, ডেট্রিটাস খেয়ে এরা তলদেশে পরিষ্কার করে রাখে। তো এরা হচ্ছে তোমার কমন কার্প নামে পরিচিত। আচ্ছা, তারপর দেখো বিগ হেড কার্প, ঠিক আছে, এটাও দেখো চীন থেকে নিয়ে আসা হয়েছে, এটা প্লাঙ্কটন ফিডার। আচ্ছা, এবার বলছে দেখো তেলাপিয়া। তেলাপিয়া নাম শুনেছো তোমরা? তেলাপিয়া হচ্ছে কি আফ্রিকার একটা স্পিসিস, ঠিক আছে, আফ্রিকা। তেলাপিয়া অনেকে পছন্দ করে না, তাই না, আমিও পছন্দ করি না। তোমরা কারা পছন্দ করো আমি জানি না, ঠিক আছে। মাছটা কিন্তু হচ্ছে কি খুব সুবিধার নয়, তাই না, মাছটা কিন্তু খুব সুবিধার নয়। তো এটা দেখো তোমার, তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে এটা হচ্ছে অমনিভোর। এই যে অমনিভোর নামটা শুনে আমি কিন্তু খাই না, ঠিক আছে, অমনিভোর। তো এটা হচ্ছে দেখো দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিক উৎপাদনে কিন্তু সহায়ক, মানে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই না। পুকুরে ছেড়ে দিলে দেখবে এরা খুব তাড়াতাড়ি এবং সব খেয়ে নেবে, তুমি যাই দিবে তাই খেয়ে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অমনিভোর আর কি, অমনিভোর আর কি, ঠিক আছে। আচ্ছা, মানে আমি একটা দেখো সন্দীপ, আমি আমি আমার প্রসঙ্গে বললাম আর কি, ঠিক আছে। কেউ চাইলে খেতে পারো, খাবারের তো হচ্ছে কি মানুষ সর্বভুক, সবকিছু খেতে পারে, ঠিক আছে। এই যে কেউ বলছে যে ভালো টেস্টি, তো তার ক্ষেত্রে ভালো, ঠিক আছে। সবাই কি আর সব জিনিস খায়? ঠিক আছে, সবাই সব জিনিস খায় না। দেখো তো এখানে দেখতো তেলাপিয়া, আর একটা দেখো গাপি, ঠিক আছে, এটা বলছে দক্ষিণ আমেরিকা থেকে হচ্ছে তার অরিজিন। এরাও দেখো ইনসেক্টিভরাস, অর্থাৎ ইনসেক্টকে এরা খায়। দেখো মশলা লার্ভা খেয়ে এটাকে ধ্বংস করে, এটা দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন দেয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর এটা দেখবে আরেকটা মাছ হচ্ছে কি, সেটা আমি খাই না, এই পাঙ্গাস মাছ তো খাই না। আর একটা দেখবে এখন হাইব্রিড হচ্ছে কি তোমার এসছে, হাইব্রিড হচ্ছে তোমার মাগুর মাছ। ওটাকে দেখলেই তো কেমন একটা হচ্ছে কি তোমার গা ঘিরে করে, তাই না। কারণ হচ্ছে কি তোমরা জানো যে ওটা দেখলেই হচ্ছে কি তোমার ও সব খেয়ে নেবে, ঠিক আছে, ওটাও অমনিভোজ আর কি, ঠিক আছে। এত দ্রুত বাড়ে, দেখলেই হচ্ছে কেমন একটা লাগে, ঠিক আছে। দেখো এবার বলছে দেখো, এবার হচ্ছে কি দেখো, তাহলে আমরা এই মাছগুলোর নাম মনে রাখবো। এরা বেসিক্যালি এক্সোটিক, এরা বিদেশ থেকে হচ্ছে কি আনা হয়েছে, এবং এরা হচ্ছে কি বেসিক্যালি মানে কোন দেশ থেকে আনা হয়েছে এবং কোথায় মানে এরা বসবাস করে, এই জিনিসগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে ভারতের মৎস্য চাষে বিদেশি মাছের ভূমিকা। অবভিয়াসলি এই বিদেশি কার্পগুলোকে আমরা নিয়ে এসেছি বলে, ঠিক আছে, মাছের উৎপাদন বৃদ্ধি হয়, ঠিক আছে, খাদ্য স্তরের বৈচিত্র্য আনে, তাই না। এই জিনিসটা বলার জন্য তোমাদেরকে এত কথা বললাম। দেখো আমরা যদি হচ্ছে কি সবাই যদি একই মাছকে খাই, তাহলে সেক্ষেত্রে তো ওই মাছের পার্টিকুলার মাছের তো দাম বেড়ে যাবে, তাই না। তো দেখো প্রত্যেকের রুচি আলাদা, তো এই জন্য দেখো আমরা খাদ্যের যদি বৈচিত্র্য রাখি, তাহলে বিভিন্ন জন বিভিন্ন মাছকে খাবে, তাহলে একটা মানে চাহিদাও ঠিক থাকবে, প্লাস হচ্ছে কি দামের হচ্ছে একটা কন্ট্রোল থাকবে, তাই না। তো এই জন্য হচ্ছে কি বিভিন্ন মাছের প্রজাতি কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, তার পাশাপাশি দেখো জলজ আগাছা নিয়ন্ত্রণ করে দেয়, তাই না, পুকুরে রিকোভেলেন্স করে রাখে, পতঙ্গগুলোকে কনজিউম করে নেয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। চলো এবার বলছে দেখো যে মিশ্র মাছ চাষে বিদেশি মাছের গুরুত্বটা কি। বলছে যেহেতু আমরা কম্পোজিট ফিশ কালচারে বিলিভ করি, তো সেখানে আমরা দেশি কার্পের সঙ্গে যদি বিদেশি কার্পটাকে মিশিয়ে চাষ করি, তাহলে উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। আর উৎপাদন ক্ষমতা বেড়ে গেলে কি হবে, লাভবান হবে, তাই না। যে মাছ চাষ করবে সে লাভবান হবে, তাই না, মাছ চাষ করলে লাভবান হবে। চলো এবার দেখো কাতলা, রুই, মৃগেল, সিলভার কার্প, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে উপরিস্তরে কাতলা, মধ্যস্তরে হচ্ছে কি তোমার রুই, তলদেশে মৃগেল, এটা হয়ে গেল দেশি। আর তার সঙ্গে বিদেশি দেখো সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প। তো এর উৎপাদন ক্ষমতা মানে উৎপাদন সর্বোচ্চ উৎপাদন দেখবে যারা চাষ করবে, বিশেষ করে দেখো সবাই তো আর দেখবে গ্রামের দিকে যারা চাষ করবে, ঠিক আছে, মূলত এটা কিন্তু প্রচুর লাভ, এটা কিন্তু প্রচুর লাভ, মানে এটাকে যদি কেউ চাষ করতে পারে তোমাকে চাকরি কত টাকা দেবে, তাই না। এইসব জিনিস করলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারো। তো এখানে যদি তুমি একটা পুকুরকে যদি এই সাইন্টিফিক ভাবে যদি চাষ করতে পারো, যে কাতলা সিলভার মানে কাতলার সঙ্গে সিলভার কার্প, রুইর সঙ্গে গ্রাস কার্প, আর হচ্ছে কি মৃগালের সঙ্গে কমন কার্প, তাহলে প্রচুর লাভ হবে, ঠিক আছে। এখন মাছের কিন্তু বাজার দর কিন্তু ভালো রয়েছে, তাই না, তোমাদেরকে এই যে জিজ্ঞাসা করলাম 350 টাকা 400 টাকা কেজি রয়েছে। তো ওতে হচ্ছে কি এগুলো কিন্তু আমরা মানে একটা ভালো লাভের মানে বা একটা হচ্ছে ইনকামের একটা ভালো সোর্স হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে, যদি আমরা এটাকে ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করে করতে পারি, ঠিক আছে। চলো এবার বলছে বিদেশি মাছ সংক্রান্ত সমস্যা এবং সতর্কতা। তোমরা দেখতে পাচ্ছ যে ইকোলজিক্যাল ঝুঁকি, অর্থাৎ বিদেশি মাছ যদি আমরা নিয়ে আসি, তাহলে এখানে প্রতিযোগিতা হারিয়ে ফেলে, হ্যাঁ, রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে, প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে পড়ছে এরা, ঠিক আছে। বায়ো সিকিউরিটি এবং সাইন্টিফিক গাইডলাইন কিন্তু মেনে আমাদেরকে চাষ করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে আমরা কিন্তু এগুলো চাষ করতে পারি। চলো এবার দেখো, তাহলে আপাতত হচ্ছে কি এখানে আমরা মাছ চাষ না, এই যে প্রন কালচার রয়েছে, প্রন কালচার মানে হচ্ছে চিংড়ি চাষ। তো চিংড়ি দেখো চিংড়িটাও অনেকে খায় না, কিন্তু চিংড়ি হচ্ছে কি খুব মানে ভালো খাবার, ঠিক আছে, চিংড়িটা মানে ভালো লাগে আর কি, ঠিক আছে। তো ওটাই হচ্ছে চিংড়িটা অনেকে খায় না, কিন্তু চিংড়ি প্রন কালচারটা কিন্তু এখন কিন্তু খুব ফেমাস হয়ে গেছে, তাই না। মার্কেটে কিন্তু হচ্ছে কি আমরা চিংড়ি দেখবে ভালো দামে কিন্তু বিক্রি হয়, ঠিক আছে, বাণিজ্যিক ভাবে কিন্তু একটা ভালো তোমার রয়েছে। তো এখানে দেখো এটি উন্নত রপ্তানিযোগ্য একটা শিল্প, ঠিক আছে। তো বৈদেশিক মুদ্রা লাভ করা যায়, বিদেশে এটাকে হচ্ছে এক্সপোর্ট করা হয়। এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেশ ওয়াটার প্রন কালচার যেটা আমরা করি, যেটা জায়েন্ট রিভার প্রন, ঠিক আছে, যেটাকে আমরা গোলদার চিংড়ি বলি, তাই না, ম্যাক্রো ব্রাঙ্কিয়াম রোজেনবার্জি। তো এটাকে আমরা বেসিক্যালি জায়েন্ট রিভার প্রন আমরা বলে থাকি। তো এটা এটা কিন্তু হচ্ছে কি তোমরা বেসিক্যালি জানো
যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা এই রাজ্যেতে প্রচুর পরিমাণে বিক্রি হয়, ঠিক আছে। এটাকে প্রচুর পরিমাণে হচ্ছে কি বিক্রি হয়, গলদা চিংড়ি নামে পরিচিত। দেখো এবার বলছে এই এদের জীবন চক্রে যদি বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে তোমরা জানো যে স্ত্রী চিংড়ি ডিম যেটা, সেটা বলছে হচ্ছে কি তোমার ডিম দেয়, ডিম থেকে লার্ভা তৈরি হবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা জানো যে এরা ব্ল্যাকিশ ওয়াটারে বেসিক্যালি বড় হতে পারে, ঠিক আছে। প্রাপ্তবয়স্ক চিংড়ি মিঠা জলে বাস করে। আচ্ছা, তারপরে এখানেও সেই একইভাবে আমরা জানি যে পুকুর নির্বাচন করতে হবে, মানে যে যে জায়গায় হচ্ছে তোমার মাছ চাষ হচ্ছে সেখানে কিন্তু তুমি চিংড়ি চাষ করবে তা না, তার জন্য আলাদা, ঠিক আছে, এদের কিন্তু আলাদা ব্যবস্থাপনা করতে হয়। তারপরে দেখো পোনা সংগ্রহ করাতে হয়, খাদ্য ব্যবস্থা ঠিক রাখতে হয়, জল এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে হয়, তবে গিয়ে তুমি সেখানে হারভেস্ট করতে পারবে। এবং উৎপাদন দেখো প্রতি হেক্টরে 1 থেকে দেখো 1.5 টন কিন্তু গলদা চিংড়ি আমরা কিন্তু উৎপাদন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো কিছু ব্ল্যাকিশ ওয়াটার প্রন কালচার আমরা করতে পারি, যেমন দেখতে পাচ্ছ টাইগার প্রন, যেটাকে আমরা বাগদা চিংড়ি বলি, ঠিক আছে। এই বাগদা চিংড়ির এই সিজনটা, মানে এই যে সময়টা চলছে না, এই সময় বাগদা চিংড়ি হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। বিশেষ করে যাদের হচ্ছে এই যে পূর্ব মেদিনীপুর যার বাড়ি, তাই না, পূর্ব মেদিনীপুরে হচ্ছে প্রচুর চাষ হয়, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরে এইটা প্রচুর চাষ হয়। এবং আমি যখন হচ্ছে কি আমার মানে অ্যাকচুয়ালি পড়াশোনা হচ্ছে বিএসসিটা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে, ঠিক আছে। তো ওই সময়টা আমি কিন্তু এই বাগদা চিংড়িটা হচ্ছে প্রচুর খেয়েছি, ঠিক আছে। এক সময় আমি যখন হচ্ছে কি আমার এইচএস বা যখন আমার হচ্ছে কি ওই মানে বিএসসি চলছো, সেই সময় হচ্ছে কি আমি এই বাগদা চিংড়ি প্রচুর খেয়েছি, ঠিক আছে। তো এটা এটা কিন্তু হচ্ছে কি এটা চাষ করার পরে এটা কিন্তু বিদেশে কিন্তু এক্সপোর্ট করা হয় এবং প্রচুর লাভ হয়, ঠিক আছে। চাষিরা হচ্ছে প্রচুর লাভ করে। শুধু একটা ক্ষতিকর দিক কি না, তোমার হচ্ছে কি এখানে তোমার বেসিক্যালি কি হয় বলো দেখি, না এটা ভাইরাস আক্রান্ত হয়ে গেলে এরা কিন্তু হচ্ছে কি তোমার আর বড় হয় না, মারা যায়। তো এটা হয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যায়, কিন্তু নর্মালি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ভালোই লাভ পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো টাইগার প্রন যেটা রয়েছে, তো এটা কিন্তু হচ্ছে কি তোমার পিনিয়াস যেটা মনোডন, এটা হচ্ছে কি তোমার বাগদা চিংড়ি নামে পরিচিত। আচ্ছা, ইন্ডিয়ান হোয়াইট শ্রিম্প, এটা বলছে দেখো এই যে গোলদা চিংড়ি মানে গাদা চিংড়ি যেটা বলা হয়, ঠিক আছে। এটাও কিন্তু হচ্ছে কি মার্কেট ভ্যালু ভালো রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা চাষ করে থাকি। আচ্ছা, এবার বলছে এখানেও দেখো পরিবেশ এবং লবণাক্ততা মেনটেন করতে হয়, চাষের ধাপ রয়েছে, এই ধাপগুলো মেনটেন করে আমরা করি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তাহলে মিঠা মানে মিষ্টি জলের যে চিংড়ি আর হচ্ছে যেগুলো তোমার হচ্ছে কি ওই ব্ল্যাকিশ ওয়াটার হচ্ছে কি চিংড়ি, তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে কি আমাদেরকে মেনটেন করতে হবে কি না, এখানে এটা মিঠা জলে থাকে, এটা লবণাক্ত জলে থাকে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি হারটা মাঝারি হবে মিষ্টি জলে, আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে নোনা জলে, সেটা কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পাই। উৎপল বলছে যে পূর্ব মেদিনীপুরে প্রায় সব পাওয়া যায়, একদম পূর্ব মেদিনীপুরে মাছটা ছিল সব পাওয়া যায়। পূর্ব মেদিনীপুর দীঘা তুমি চলে যাও, এই সময় হচ্ছে প্রচুর ইলিশ পাবে, সস্তা ইলিশ পাবে, তাই না। বাগদা চিংড়ি পাওয়া যায়, ময়না, ময়না জানো তো, পূর্ব মেদিনীপুরে ময়না বলে একটা জায়গা আছে, বুঝতে পারলে, এই যে তমলুক ময়না, ময়নাতে তো মাছ চাষের জন্য বিখ্যাত, বুঝতে পারলে, প্রচুর মাছ ওখানে হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে উৎপাদন হয়, ঠিক আছে। দেখো এবার বলছে দেখো চিংড়িরও দেখো রপ্তানি মুখী একটা ব্যবস্থা রয়েছে, আয় বৃদ্ধি হয়, বেকারত্ব দূর করা যায়, তাই না। তো এখানে হচ্ছে কি করা যেতে পারে, ঠিক আছে। দেখো এবার দেখো তাহলে এবার আমরা রেশম রেশম চাষে চলে যাবো, ঠিক আছে। রেশমটা কি জিনিস, যেটাকে আমরা সিল্ক বলি, তাই না। সিল্কে দেখবে মানে তোমার হচ্ছে কি পোশাক পরিচ্ছদ তোমরা কিন্তু অনেকেই ইউজ করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা জানো, তো এই রেশমটা হচ্ছে কি ওয়ান টাইপ হচ্ছে কি তোমার বলতে পারো যে এটা মানে প্রাণীজ হচ্ছে কি তোমার প্রোটিন আর কি, ঠিক আছে। এই প্রাণীজ প্রোটিন যেটা হচ্ছে কি তোমার তন্তু আকারে আমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করি, কালেক্ট করার পরে হচ্ছে কি আমরা কি করি, আচ্ছা, দীঘার কাছাকাছি বিষ্ণুপুর, বিষ্ণুপুর বিখ্যাত, আচ্ছা, বিষ্ণুপুর বিখ্যাত, হ্যাঁ। দেখো তাহলে সিল্ক দেখতে পাচ্ছ তোমরা যে সিল্ক হচ্ছে এক ধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু, যা রেশম কীট ও তাদের যে কোকুন তৈরির সময় নির্গত করে, এবং সেই সুতোটাকে আমরা নিয়ে আমরা কি করি না কাপড় তৈরি করি। ভালো করে শোন, এই ভালো করে শুন। ও আচ্ছা, সিল্কের জন্য বিষ্ণুপুর বিখ্যাত, একদম ঠিকই বলেছো, আমাদের এখানে সিল্ক রয়েছে। তো সিল্কের হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তোমরা জানো, তাই না। সিল্কের হচ্ছে কি বিভিন্ন, আমাদের এখানে বিষ্ণুপুরে বিখ্যাত বিষ্ণুপুর সিল্ক, হ্যাঁ। আচ্ছা, এই যে বিষ্ণুপুর বাড়ি, এই যে আরবের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে সিল্কের হচ্ছে কি তোমার শাড়ি তোমাদেরকে কম দামে পাইয়ে দেবে, তাই তো। হ্যাঁ, মুর্শিদাবাদেও সিল্ক পাওয়া যায়, মুর্শিদাবাদ সিল্ক, ঠিক আছে। মুর্শিদাবাদ যার বাড়ি তার সাথে যোগাযোগ করো, সে তোমাদেরকে কম দামে করিয়ে দেবে, ঠিক আছে। দেখো সিল্ক তাহলে কি বললাম, যে সিল্ক হচ্ছে একটা প্রাকৃতিক প্রোটিন তন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বেসিক্যালি সিল্কওয়ার্ম যারা, তারা কোকুন তৈরি করার সময় এই প্রোটিনটাকে তৈরি করে, তো তৈরি করে দিয়ে সেখান থেকে আমরা কি করি কাপড় তৈরি করি। এবার দেখো ভারতের রেশম চাষ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান, ভাবতে পারছো, মানে ভারত হচ্ছে কি তোমার রেশম চাষ হচ্ছে বিশ্বের মধ্যে কিন্তু দ্বিতীয়, ঠিক আছে। যা তার ধরনের রেশম আমরা উৎপাদন করি, কি কি, একটা দেখো মালবেরি, একটা হচ্ছে তসর, একটা এরি, আর একটা হচ্ছে মুগা, ঠিক আছে। ভালো করে মনে রাখবে কিন্তু, ঠিক আছে, ভালো করে কিন্তু মনে রাখবে। দেখো তাহলে এখানে কি কি বললাম, মালবেরি, তসর, এরি এবং মুগা। মালবেরি হচ্ছে দেখো বোম্বেক্স মরি, ঠিক আছে, তার সাইন্টিফিক নেম। এটা দেখতে পাচ্ছ যে গৃহপালিত, মানে গৃহতে পালন করা যায়, ঠিক আছে, বাড়িতে নিয়ে এসে পালন করতে পারো তুমি। আচ্ছা, এবার দেখো রেশমের প্রকৃতি কি না, তোমরা দেখতে পাচ্ছ উজ্জ্বল হয় এটা, আর মসৃণ এবং কোমল হয়, ঠিক আছে।
আচ্ছা, এটা অঞ্চল কোথায় পাওয়া যায় দেখো, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মুতে পাওয়া যায়। আচ্ছা, তসর যেটা, তসর বলছে দেখো এই যে এনথেরা মাইলিটা, এটা বলছে বন্য মানে ওয়াইল্ড আর কি, ওয়াইল্ড এটা স্পিসিস। এটা মোটা শক্ত খসখসে হয়। এটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এই তিনটে জায়গায় আমরা পাই। আর এরই যেটা বলছে দেখো ফিলোসামিয়া রিসিনি, এটা বলছে দেখো মানে আধা পালিত, মানে কিছুটা হচ্ছে কি তোমার ওয়াইল্ড, কিছুটা হচ্ছে কি তোমার ডোমেস্টিকেটেড। এটা কোমল, গরম রাখে, পশুর হানি ছাড়া, ঠিক আছে। অসম, মেঘালয় এবং অরুণাচলে পাওয়া যায়। আর মুগা যেটা বলছে দেখো অ্যান্থ্রিয়া তোমার হচ্ছে কি এসামেনসিস, এটা বলছে বন্য মানে ওয়াইল্ড হয়। এটা উজ্জ্বল সোনালী, একমাত্র অসমে পাওয়া যায়। এবং অসম বলছে বিশ্বে একমাত্র উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে। মানে যে মুগা হচ্ছে কি তোমার সিল্ক, এটা শুধুমাত্র অসমেই পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের একমাত্র উৎপাদনকারী রাজ্য হচ্ছে কি তোমার মুগা, মানে আসাম। আসাম এই জন্য হচ্ছে কি তোমার এখানে বিখ্যাত হচ্ছে সিল্ক আমরা পাই, ঠিক আছে। তাহলে 4 ধরনের ভ্যারাইটি তোমরা নাম শুনলে, এটা হচ্ছে মালবেরি, এটা তসর, এটা এরি, এটা হচ্ছে তোমার মুগা। চলো এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবো। তো প্রথমে তোমরা দেখো যে এখানে দেখো মালবেরি সিল্ক বলছে যে সর্বাধিক উৎপাদিত রেশম, ঠিক আছে, সর্বাধিক উৎপাদিত রেশম। এটা প্রায় হচ্ছে কি ভারতের যত রেশম তৈরি হয় তার মধ্যে দেখতে পাচ্ছ 70% রেশম হচ্ছে কি আমরা এই মালবেরি সিল্ক হিসাবে আমরা তৈরি করি। আচ্ছা, গৃহপালিত কীট রেশম কীট কি না বোম্বেক্স মরি, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে, যে এই রেশম মদ যেটা বোম্বেক্স মরি, এ হচ্ছে মালবেরি গাছের পাতা খায়, ঠিক আছে। এ কি খায়? মালবেরি গাছের পাতা খায়, ঠিক আছে। আচ্ছা, এবং সূক্ষ্ম কমল এবং কি হয় চকচকে রেশম তৈরি করে। আর এটা আমরা কোথায় কাল্টিভেট করি? বেঙ্গালুরু, হ্যাঁ, মাইসোর, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো, ঠিক আছে। মুর্শিদাবাদ যারা কারো বাড়ি আছে মুর্শিদাবাদে, তোমাদের বাড়ি কাছাকাছি কি এইটা চাষ করা হয়? মুর্শিদাবাদে যারা যারা ক্লাস করছো, মালবেরি সিল্ক তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই তো? তাহলে এটা হচ্ছে মালবেরি সিল্ক আমরা দেখতে পাই, ঠিক আছে। এই তো মুর্শিদাবাদের অনেকেই আছে মুর্শিদাবাদে। মালদাতেও হয়, মুর্শিদাবাদ মালদার কাছাকাছি যেহেতু মালদাতেও হয়। বোঝা যাচ্ছে তো? তোমরা বুঝতে পারছো তো? তোমরা সবাই বুঝতে পারছো তো? আমাদের এলাকায় কিছু নেই। তোমার এলাকায় তুমি আছো তো? তোমার এলাকায় তুমি আছো, আর কাকে চাই? চলো এবার দেখো, এবার বলছি দেখো তসর সিল্ক, ঠিক আছে। তস করলাম, ঠিক আছে, 9 10 যা যা ছিল আমরা সেটা শেষ করলাম। চলো তাহলে এখান থেকে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিই। স্কিল এনহান্সমেন্ট কোর্স, একদম। চলো এবার দেখো, তাহলে এখান থেকে আমরা কোশ্চেন করে নিই, তারপর আমরা 11 12 যাবো, কারণ 11 12 কিছু এক্সট্রা জিনিস রয়েছে। চলো ফার্স্ট কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড রিগার্ডিং ফিশ অ্যান্ড ইটস ফিডিং হ্যাবিট ইন কম্পোজিট ফিশ কালচার, ঠিক আছে। নিম্নলিখিত কোন জোড়াটি যৌগিক মাছ চাষে মাছ এবং তার খাদ্যাভ্যাসের সঙ্গে সঠিক মিল রয়েছে? কাতলা বলছে সারফেস ফিডার, মৃগাল বলছে যে তোমার হচ্ছে কলাম ফিডার, না এটা তো তোমার হচ্ছে কি হবে না, রুই বটম হবে না, ঠিক আছে। এবং হচ্ছে কি এখানে বলেছে যে কমন কার্ভ যেটা বলেছে, এটা বলছে যে তোমার হচ্ছে কি ডেট্রিটাস ফিডার। তাহলে কি হবে? অপশন এটা ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 2 বলছে যে ইনসারশন বলেছে যে ইনডিউসড ব্রিডিং হেল্প ইন অবটেইনিং পিওর সিড স্টক। আচ্ছা, হরমোনাল ইনজেকশন বাইপাস ন্যাচারাল ব্রিডিংস ব্যারিয়ার, দুটোই ঠিক আছে। অপশন এ করে দাও, দুটোই ঠিক আছে বাবা। চলো কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো যে ম্যাচ দ্য ফলোইং কনটেক্সট অফ দ্য ইনডিউসড ব্রিডিং। দেখো ওভারিয়ান পিটুইটারি এক্সট্রাক্ট আর হচ্ছে কম্পোজিট কাতলা। তো দেখো এই যে ইয়ে ওভাপ্রিম বলছে ইনডিউসড এজেন্ট, ঠিক আছে। অপশন এটা হচ্ছে দুয়ের সঙ্গে মিল আছে। পিটুইটারি যে এক্সট্রাক্ট এটা বলছে হাইপোফাইজেশন। আর কম্পোজিট কালচার হচ্ছে দেখো কাতলা, রুই, মৃগেল, ঠিক আছে। অপশন এটা ঠিক আছে, ঠিক আছে। অপশন এটা ঠিক আছে। হুম, দেখো টানা কথা বলছি তো, মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের হচ্ছে কি তোমার স্পেলিংটা হচ্ছে ভুল করে ফেলছি, ঠিক আছে। যদি সমস্যা হয় তোমরা বলবে, হ্যাঁ। কারণ টানা বুঝতেই পারছো যে কন্টিনিউ কথা বলা হলে দেখবে ওয়ার্ডের কিছু মিস্টেক চলে আসে, ঠিক আছে। তো যেটা আমার সঙ্গে ঘটে আর কি, তো ঘটছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে। চলো এবার বলছে যে দ্য টেকনিক অফ হাইপোফাইজেশন ইজ ইউজড ইন ডেস, ঠিক আছে। তো টেকনিক অফ হাইপোফাইজেশন ইজ ইউজড ইন ডেস। তো বলছে দেখো যে পোল্ট্রি ভ্যাকসিনেশন নাকি ইন্ডিউস ফিড ব্রিডিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5 দেখো, নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ কম্পোজিট ফিশ কালচার, ঠিক আছে। কোনটা দেখো বলছে নট এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য কম্পোজিট ফিশ কালচার। তো দেখো তাহলে ইউজ অফ স্পিসিস উইথ ডিফারেন্ট ফিডিং হ্যাবিটস, নাকি বলছে যে একদম, তাহলে দেখো নট বলেছে এখানে, নট এ ক্যারেক্টারিস্টিক অফ কম্পোজিট ফিশ কালচার। অবভিয়াসলি সি এরটা হবে। আমরা শুধুমাত্র কি এক ধরনের কার্নিভোরাস ফিশটাকে আমরা ইউজ করবো না, আমরা কিন্তু 3 ধরনের স্পিসিসটাকে আমরা ব্যবহার করবো। চলো কোশ্চেন নাম্বার 6 হুইচ অফ দ্য ফলোইং সিল্কওয়ার্ম প্রোডিউসড ইন এরি সিল্ক। বলো এবারে, যে মনে রাখতে পারবে সেই বলতে পারবে। এরি সিল্ক আমরা কোথা থেকে পাই? এরি সিল্ক
বোমবেক্স তো হবে না, কি হবে? একদম একদম, এরই হচ্ছে কি আমরা তাহলে এই যে একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7 বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ লাইফ সাইকেল স্টেজেস অফ বোমবেক্স মরি। ঠিক আছে, তো এখানে প্রথমে আসবে কি এগ, এগ থেকে হচ্ছে কি তোমার কি তৈরি হবে লার্ভা, লার্ভা থেকে হচ্ছে কি তোমার পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো দেখো নেক্সট, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 8, দ্য প্রেফারেড হোস্ট প্ল্যান্ট ফর মালবেরি সিল্কওয়ার্ম। তো এটা তো তোমরা সবাই জানো, তুঁত গাছ, যেটাকে আমরা মালবেরি প্ল্যান্ট বলি। তুঁত গাছ কে কে দেখেছো তোমরা? এই মালবেরি প্ল্যান্ট বা তুঁত গাছ কে কে দেখেছো? চলো নেক্সটে যাই। চলো কোশ্চেন নাম্বার 9 বলছে যে পেব্রাইন ডিজিজ ইজ ইন সিল্কওয়ার্ম ইজ কজড বাই ডেস। এটাও কিন্তু ভালো কোশ্চেন। ঠিক আছে, পেব্রাইন বা পেব্রিন, ঠিক আছে, ডিজিজ যেটা কার দ্বারা হয়, তো এটা প্রোটোজোয়া দ্বারা হয়, একদম অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ হেরিডিটারি ইন দ্য সিল্কওয়ার্ম। ঠিক আছে, তো বলছে যে নিম্নলিখিত কোন রেশম পোকার রোগটি হচ্ছে কি তোমার বংশগত, তো এটা হচ্ছে কি তোমার পেব্রাইল হয়ে যাবে, অপশন সি। চলো হুইচ অফ দ্য ফলোইং পেস্ট ইজ মেজর কজ অফ দ্য ডেথ হার্ট অ্যান্ড হোয়াইট ইয়ার সিমটমস ইন পেডিফিল্ডস। ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি কি হবে, ইয়েলো স্টেম বোরার। ঠিক আছে, ইয়েলো স্টেম বোরার, হলুদ কাণ্ড ছিদ্রকারী যে অংশ। ঠিক আছে, চলো দেখো নেক্সট, এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা বিভিন্ন যে বই মার্কেটে ঘুরছে সেগুলো কিন্তু তোমরা পাবে না, তাই না? এই লেখাগুলো কিন্তু তোমরা পাবে না মার্কেটে, বুঝতে পেরেছো তো? ভালো করে পড়বে, ঠিক আছে, ভালো করে পড়বে। আর তোমরা কাউকে নোট শেয়ার করছো নাকি? নোট শেয়ার করছো তো নাকি? দেখো সন্দীপন দাস বলছে করছি, একদম সত্যি কথা বলে দিয়েছি, তাই তো? একদম সত্যিবাদী। শঙ্খ বলছে যে এখন নিচে বাঁচলে বাপের নাম। না, এটা যেটা আমি বললাম এটা কিন্তু হচ্ছে কি মানে অবাস্তব কিছু নয়। কিছু জন কি আছে জানো, তোমাদের মধ্যেই ক্লাস করছে, তারা কি করছে, এটা টেলিগ্রাম গ্রুপ করে নিচ্ছে, যে সেখানে হচ্ছে কি তোমার মানে একটু টাকা কমিয়ে জিনিসগুলোকে বিক্রি করার চেষ্টা করছে, তাই না? দু তিনজনকে আমি ধরেছি, দু তিনজনকে ধরেছি, ধরে তাদের বিরুদ্ধে কিন্তু কিছু জনকে হচ্ছে কি শাসানি দিতে কাজ হয়েছে, আবার কিছু জনকে হচ্ছে কি তোমার আইনি পরামর্শ দিতে হয়েছে। ঠিক আছে, এরকম হয়েছে বাবা। 80% তো আপনার কাছেই পড়ে বলছি, রুমিদা বলছে যে 80% তো আপনার কাছেই পড়ে। না, অনেক ক্যান্ডিডেট আছে গো, এইটুকু ক্যান্ডিডেট, লাইফ সায়েন্সে প্রচুর ক্যান্ডিডেট আছে। সন্দীপন করছে না, সন্দীপন ইয়ার কি করে বললো, সন্দীপন করলে হচ্ছে কি তাকে গ্রুপ থেকে এখনই বার করে দিতাম। সন্দীপন একটু মানে একটু রসিক ছেলে আর কি। তোমরা পড়লে পাস করবে, শঙ্খ বলছে যে এখান থেকেই ম্যাক্সিমাম পাস করবে। চলে দেখো নেক্সট বলছে দেখো, বলছে যে ধানের পোকাগুলির বৈজ্ঞানিক নামের সাথে মিল করুন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এখানে ব্রাউন তোমার হচ্ছে কি পেন্থোপার, ইয়েলো স্টেম বোরার, লিফ হোল্ডার, গ্রিন হচ্ছে কি তোমার লিফ হোল্ডার। একদম, তাহলে এটা কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো কোশ্চেন নাম্বার 13 বলছে হুইচ কন্ট্রোল মেথড ইজ মোস্ট এফেক্টিভ ফর ব্রাউন তোমার হচ্ছে কি প্ল্যান্ট হপার ইন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, কন্ট্রোল মেথড ইন মোস্ট ইফেক্টিভ ফর ব্রাউন প্ল্যান্ট হপার ইন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রেজিস্ট্যান্স ভ্যারাইটি কাল্টিভেশনস। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 ইয়েলো স্টেম বোরার attacks mainly at vegetative stage, leaf holder damage at milky grain stage। তো এটা বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ানেরটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি আমরা ঠিক বলবো না, অপশন বি করে দাও, ওয়ান অপশন অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট। চলো এবার বলছি দেখো গোল
মিট কজেস সিলভার শুট সিমটমস ইন রাইস, গোল্ড মিল্ট লার্ভা ফিট ইনসাইড দ্য স্টেম। ঠিক আছে, তো এটা বলছে দেখো আমাদেরকে বলতে হবে যে দুটো ঠিক নাকি কোনটা। স্টেম টিস্যু যদি বলেছে তাহলে এখানে আমরা কিন্তু অপশন এটার সঙ্গে যাব, যে দুটোই কিন্তু এখানে ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেকানিক্যাল মেথড অফ পেস্ট কন্ট্রোল। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেকানিক্যাল মেথড অফ পেস্ট কন্ট্রোল। মেকানিক্যাল মেথডস বলেছে, নোট বলেছে, নোট এ মেকানিক্যাল মেথড, তাহলে কি হবে? একদম একদম অপশন অপশন না, ফেরোমন ট্র্যাপ মেকানিক্যাল মেথড, অপশন সি এরটা করো বাবা। এটা হচ্ছে তোমার ইনসেক্টিসাইড হয়ে যাচ্ছে না, এটা মেকানিক্যাল মেথডস, লাইট ট্র্যাপ, হ্যান্ড পিকিং বা ফেরোমন ট্র্যাপ। তোমরা অপশন সি এরটা করো, অপশন সি এরটা করো। চলো, আচ্ছা যারা হচ্ছে কি ফর্ম ফিল আপ করলো না, যে সমস্ত টিচার, তাদের কি হবে? তাদের কি হবে? ওরা ফর্ম ফিল আপই করলো না। রিভিউ ভরসা, গতি হারাবে। হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার ক্যাস্টর এনথেরিয়া এসামেনসিস, এটা কাকে করবে না তোমার সোম ট্রি, আর এনথেরিয়া হচ্ছে তোমার মালিটা, এটা হচ্ছে তোমার অটিন প্ল্যান্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এখন মাত্র 87 আছে। ঠিক আছে, 2 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, তাই না? 2 ঘন্টা 6 মিনিটের ক্লাস হয়ে গেল। তো এখন তোমরা আছো কজন? 87 পিপলস। তোমরাই হচ্ছে কি দেখি কন্টিনিউ থাকো, তাই না? আমার গল্প করার পরেও তোমরাও থাকো, তাই তো? এটা গল্প করা হোক নাকি? এক রাজা থি, উসকা এক বন্দর থা। এক রাজা থি, উসকা এক বন্দর থা, বাকিটা তোমরা জানো, তাই তো? बंदर प्रभु भक्त था, राजा का सेवा करता था। एक दिन एक मक्सी ने राजा के ऊपर बैठा, उसका बाद बहुत बढ़िया। এটা তোমরা কোন ক্লাসে পড়েছো? আমি ক্লাস 8 এ পড়েছিলাম, আমি ক্লাস 8 এ পড়েছিলাম সংস্কৃতে, আমার মনে আছে, কিছু কিছু মনে আছে। মনে আছে তো? ক্লাস ক্লাস 8 এ, ক্লাস 7 না 8 এ, এরকম হবে। চলো এবার বলছে দেখো, বলছে হুইচ রিজিয়ন অফ দ্য ইন্ডিয়া ইজ ফেমাস ফর প্রোডিউসিং মুগা সিল্ক। মুগা সিল্ক হচ্ছে কি ইন্ডিয়ার কোন জায়গায় বিখ্যাত? ঠিক আছে, মুগা সিল্ক, হুইচ রিজন অফ দ্য ইন্ডিয়া ইজ ফেমাস ফর প্রোডিউসিং মুগা সিল্ক, তাহলে কি হবে? অপশন বি হবে, অসম। দেখো বিএড, তোমরা সবাই বিএড করেছো তাই তো? নাহলে এসএলএসটি কি করে দিচ্ছ? তো বিএড পড়ানো হয়েছিল যে টানা যখন পড়াতে হয়, তাই না, স্টুডেন্টের হচ্ছে কি কনসেন্ট্রেশনটাকে পড়াতে রাখার জন্য কিছু আনুষঙ্গিক কথাবার্তা বলতে হয়। ঠিক আছে, তাতে কি হবে? ইন্টারেস্টিং বাড়বে বা পড়াটা গ্রহণযোগ্য হবে। তো আমি সেই মেথডসটাকে ফলো করি, টানা পড়াতে পড়ানোর মাঝখানে 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 পড়া রিলেটেড কিছু জিনিস বলি। ঠিক আছে, এটা আমার প্যাটার্ন। ঠিক আছে, হতে পারে সবার ভালো না লাগতে পারে, ঠিক আছে, সবার ভালো লাগতে পারে, ঠিক আছে, সবাই যে সবাইকে পছন্দ করবে এটা হতে পারে না। ঠিক আছে, এই পৃথিবীতে সবাই সবাইকে কিন্তু পছন্দ নাও করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ব্যক্তি স্বাধীনতা, হতে পারে। চলো দেখো দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং সিল্ক ইজ অলসো কল্ড এইসা সিল্ক। ঠিক আছে, তো এটা কাকে বলা হয়? তোমরা তো জানলে যে যেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি একদম পিস সিল্ক। ঠিক আছে, পিস সিল্ক, একদম অহিংসা সিল্ক মানে পিস সিল্ক, এটা হচ্ছে তোমার এরি সিল্ক। চলো দেখো নেক্সট, দ্য সাইন্টিফিক নেম অফ মালবেরি সিল্ক ইজ ড্যাশ। মালবেরি সিল্ক ওয়ার্মের সাইন্টিফিক নেম কি? একদম অপশন কি হবে? বোম্বেক্স মরি, তাই তো? অপশন বি। চলো দেখো নেক্সট, অ্যারেঞ্জ দ্য লাইফ সাইকেল স্টেজেস অফ বোম্বেক্স মরি ইন কারেক্ট অর্ডার। পিউপা